আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেখানে পাইথন এবং মাইএসকিউএল এর কয়েকটি ব্যবহার দেখব। পাইথনের কয়েকটি প্রোগ্রাম এবং মাইএসকিউএল এর কয়েকটি টেবিল নিয়ে দেখাবো। তো প্রথমে শুরু করা যাক পাইথন এর প্রথম প্রোগ্রামটা দিয়ে। প্রথমে আছে একটি পাইথন প্রোগ্রাম লেখো যা নিচের প্যাটার্নটি তৈরি করবে। নিচের যে প্যাটার্ন ট্রায়াঙ্গেল প্যাটার্ন এটাকে আমাকে বানাতে হবে। তো এখানে সবসময় মনে রাখবে যে যতগুলো লাইন থাকবে ততবার লুপটা চালাতে হবে। এখানে লুপ দিয়েই কাজটা করতে হবে। আর প্যাটার্নের ক্ষেত্রে যে কোনো প্যাটার্নই দিক নেস্টেড লুপ ব্যবহার করতে হবে। তো নেস্টেড লুপ ব্যবহার করে আমি এখানে এই প্যাটার্নটা তৈরি করব। নেস্টেড লুপ অর্থাৎ লুপের ভেতরে লুপ, সেটা জানো নিশ্চয়ই। তো এখানে যতগুলো লাইন থাকবে মানে বাইরের যে লুপটা থাকবে যে সেই লুপটা ততবার চলবে। মানে এখানে দেখো 5টা লাইন আছে, মানে বাইরের লুপটা 5বার চলবে। তো শুরু করা যাক। তো এখন দেখতে পাচ্ছ পাইথনের আইডিএলই উইন্ডোটি। এখানে আমি প্রথম প্রোগ্রামটি তৈরি করব, অর্থাৎ প্যাটার্নটি। প্রথম ফাইলে যাবে, নিউ ফাইলে ক্লিক করবে। প্রথমে এই ফাইলটিকে সেভ করে নেবে। সেভে ক্লিক করলাম, একটা ফাইলের নাম দেবে, ধরো এখানে A1 নাম দিলাম, নিয়ে সেভে ক্লিক করলাম। তাহলে প্রথম যে প্যাটার্নটি বানাতে চাইছি প্যাটার্নটি চলছে, মানে প্যাটার্নটি প্রিন্ট করতে হবে আমাকে 5টা লাইনে। তো এখানে আমি লুপ ব্যবহার করব। তা আমি হোয়াইল লুপ ব্যবহার করছি, কারণ হোয়াইল দিয়েই তোমাদেরকে দেখিয়েছি প্যাটার্ন প্রিন্ট করা। আচ্ছা, হোয়াইল। তাহলে হোয়াইল লুপের মাধ্যমে তোমাকে বলতে হবে যে তুমি লুপটা কতবার চালাচ্ছ। তো হোয়াইল আই লেস দেন ইকুয়াল টু 5, তাহলে আয়ের ভ্যালু যতক্ষণ 5 বা 5-এর থেকে কম ততক্ষণ লুপটা চলবে। তো আয়টাকে আমি এখানে ডিক্লেয়ার করিনি, মানে বলে দিইনি যে আয়টা একটা ভ্যারিয়েবল, সেটা বলে দিতে হবে। এবং তার মধ্যে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে, যেটা আমি দিলাম 1। মানে লুপটা চলবে 1 থেকে 5 পর্যন্ত, মানে টোটাল 5বার চলবে। আচ্ছা, এবার ভেতরে আর একটা লুপ ব্যবহার করতে হবে, while j লেস দেন ইকুয়াল টু i। মানে আয়ের ভ্যালু যত ততবার লুপটা চলবে। তো প্রথম লাইনে আয়ের ভ্যালুটা 1 থাকবে। তো 1 মানে এখানে যে এর ভ্যালুটা যতক্ষণ 1 বা 1-এর থেকে কম ততবার চলবে, মানে প্রথম লাইনে একটা কিছু ভ্যালু প্রিন্ট হবে। দ্বিতীয় লাইনে অর্থাৎ আয়ের ভ্যালু যখন 2 হয়ে যাবে তখন এই লুপটা দুবার চলবে। এরকম করে চলতে থাকবে। তো যেটাকেও ডিক্লেয়ার করিনি এখনো পর্যন্ত, যেটাকে এর আগের লাইনে ডিক্লেয়ার করি ঠিক আগেরটার মতো আয়ের মতোই, যে ইকুয়াল টু 1, মানে যেটা 1 থেকে স্টার্ট হবে। বেশ, এবার ভেতরে প্রিন্ট করব। বেশ, কাকে প্রিন্ট করব? ওই এবিসিডি ওই ক্যারেক্টার গুলোকে প্রিন্ট করতে হবে। তাই ধরো আমি এখানে আপাতত এ লিখে দিলাম। এবার এই লুপটা থেকে বেরিয়ে গিয়ে প্রিন্ট ফাংশনকে আরেকবার ব্যবহার করব। এই কোডের মাধ্যমে আমি বলে দিলাম যে এ টা প্রিন্ট করার পর পরের লাইনে প্রিন্ট হোক। বেশ, একবার সেভ করে নিই, কারণ এখানে চেঞ্জ করেছি কিছু। সেভ করলাম, রানে ক্লিক করলাম। তাহলে এরকম আসছে। এরকম আসছে মানে এটা ইনফাইনাইট লুপে চলে এসেছে। তো এটাকে আমাকে ঠিক করতে হবে। তো সবসময় লক্ষ্য রাখবে যেন লুপগুলো ইনফাইনাইট লুপে না পড়ে যায়, কারণ ইনফাইনাইটলি চলতে থাকলে প্রোগ্রামটা স্টপ করতে হবে, নিয়ে আবার প্রথম থেকে ওপেন করতে হবে। তো যাই হোক, ইনফাইনাইট কেন হয়েছে, কারণ এখানে জে এর ভ্যালুটা একই থেকে যাচ্ছে, জে এর ভ্যালুটা আমি বাড়াইনি কোথাও। তো সেই ভ্যালুটাকে বাড়াতে হবে, জে ইকুয়াল টু জে প্লাস 1। আর একটা কি, আয়ের ভ্যালুটাও বাড়ায়নি কোথাও, আয়ের ভ্যালুটাও একই থেকে যাচ্ছে, ওখানেও ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 1। বেশ, একবার দেখে নিই,
সেভে ক্লিক করলাম, রানে ক্লিক করলাম। তাহলে এরকম আসছে। এই প্যাটার্নটা আমার হয়নি ঠিক, কারণ এখানে কি হচ্ছে, এটা প্রিন্ট হওয়ার পর পরের লাইনে চলে আসছে। তাহলে এটা আটকানোর জন্য কি করব, এখানে কমা দিয়ে এন্ড ইকুয়াল টু ডাবল কোটেশন ওপেন ক্লোজ এটা করব। একবার সেভ করে নিই, রানে ক্লিক করলাম, রান মডিউল। তাই দেখো ঠিকঠাক প্যাটার্নটা এসছে, কিন্তু সবই এ প্রিন্ট হয়েছে। তো এরকম করলে তো হবে না, এ বি সি ডি এরকম করে প্রিন্ট করতে হবে, যেমনটা প্রশ্নতে চাওয়া হয়েছে। তাহলে প্রথমে এ, পরের লাইনে এ বি, পরের লাইনে এ বি সি, পরের লাইনে এ বি সি ডি এরকম করে প্রিন্ট হবে। তো এটা করার জন্য আমাকে এখানে ফিক্সড লিখে রাখলে হবে না যে একে প্রিন্ট করতে চাই। তাই আমাকে একটা ভ্যারিয়েবলের হেল্প নিতে হবে, যার মধ্যে আমি অ্যাসকি ভ্যালু, মানে ক্যাপিটাল এর বা বড় হাতের এর অ্যাসকি ভ্যালুটা স্টোর করে রাখবো। তো ওয়াই নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ওয়াই ইকুয়াল টু 65 করলাম। 65 হচ্ছে বড় হাতের এর অ্যাসকি ভ্যালু। আচ্ছা, এবার এই 65টাকে আমাকে কনভার্ট করতে হবে ক্যারেক্টারে। সিএইচআর এই ফাংশনটা ব্যবহার করব, ওয়াই, ওয়াই কে এই ফাংশনের মধ্যে পাস করলাম। অর্থাৎ কি হচ্ছে, 65 যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা কনভার্ট হচ্ছে ক্যারেক্টারে, তারপর প্রিন্ট হচ্ছে। এবার পরের লাইনে যেন বি, মানে পরের বার যখন প্রিন্ট হবে তখন যেন বি আসে, সেটা করার জন্য ওয়াই এর ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি, ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস 1 করলাম। এবার সেভ করে নিই, এবার রান করছি। তা দেখো এবিসিডি যে প্যাটার্নটা আমার কাছে চাওয়া হয়েছে সেই প্যাটার্নটা চলে এসেছে। এরকম ভাবে আমরা এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা প্রিন্ট করতে পারি। এবার পরের প্রোগ্রামে আসা যাক। পরের প্রোগ্রামেও আর একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, সেই প্যাটার্নটাতে এবিসিডি প্রিন্ট হচ্ছে না, শুধু স্টার প্রিন্ট হচ্ছে। তো দেখে নেওয়া যাক এটা কিভাবে হবে। এটা হচ্ছে খুবই সহজ। তো এর জন্য আমাকে আগের প্রোগ্রামটাই দরকার, এবং এখানে যে 65 ভ্যালুটা স্টোর করেছিলাম এটার দরকার নেই। আচ্ছা, এখানে আমি শুধুমাত্র স্টার প্রিন্ট করব, অর্থাৎ স্টার এটা কোটেশনের মধ্যে রাখবো। ওয়াই যেহেতু নাই ভ্যারিয়েবল, ওয়াই কে বাড়ানোরও ব্যাপার নাই, এটাকে ডিলিট করে দিলাম। বেশ, তাহলে দেখো আগের প্রোগ্রামটাকে একটু মডিফাই করলেই আমার প্যাটার্নটা চলে আসার কথা। একবার রান করে দেখি, সেভ করলাম, রান করলাম। তাই দেখো এই স্টার প্যাটার্নটা চলে এসেছে। তাহলে এই প্রোগ্রাম দুটো আশা করি বুঝতে পারলে। এবার পরের প্রোগ্রামে আসা যাক। এখানে দিয়েছে যে একটি পাইথন প্রোগ্রাম লেখো যা একটি সংখ্যা ইনপুট নিয়ে সেই সংখ্যাকে এন টার্ম পর্যন্ত ফিবোনাকি সিরিজ প্রদর্শন করবে। ফিবোনাকি সিরিজ মানে এখানে কি রকম আসবে, যে একটা নাম্বার এন্টার করতে বলবে, এন্টার দ্য টার্মস, ধরো 10 যদি ইনপুট দাও তাহলে এরকম ভাবে সিরিজটা প্রিন্ট হবে। ফিবোনাকি সিরিজ বলতে বোঝাচ্ছে এরকম একটা সিরিজ যেখানে দেখো প্রথম দুটো সংখ্যার যোগফল হচ্ছে তৃতীয় সংখ্যাটা, মানে এই দুটোকে 1 আর 0কে যোগ করে 1 পাওয়া যাচ্ছে। এবার এই 1 আর 1কে যোগ করে 2 পাওয়া যাচ্ছে, 1 আর 2কে যোগ করে 3 পাওয়া যাচ্ছে, 3 আর 2কে যোগ করে 5 পাওয়া যাচ্ছে, 5 আর 3কে যোগ করে 8 পাওয়া যাচ্ছে, 8 আর 5কে যোগ করে 13 পাওয়া যাচ্ছে, 13 আর 8কে যোগ করে 21 পাওয়া যাচ্ছে, 21 আর 13কে যোগ করে 34 পাওয়া যাচ্ছে। তাহলে এখানে দেখো টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা প্রিন্ট হয়েছে। এই যে এখানে দেওয়া আছে এন টার্মস, মানে ইউজার এন এর মধ্যে যে নাম্বারটা নেবে, মানে ইউজার যে ইনপুট করবে যে নাম্বারটা ততবার প্রিন্ট হবে। তা এই সিরিজটাকে বলা হচ্ছে ফিবোনাকি সিরিজ। তো দেখে নেওয়া যাক কিভাবে এই সিরিজটা প্রিন্ট করব। আগের প্রোগ্রামটিকেই মুছে দিচ্ছি। আচ্ছা, এখানেও আমাদের লুপ লাগবে। তো হোয়াইল লুপ নিয়ে তোমাদেরকে বেশি শিখিয়েছি, তাই জন্য হোয়াইল দিয়ে এখানে কাজ করছি। প্রথম কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া।
একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এন, এন এর মধ্যে ইউজারের কাছ থেকে ইনপুট নেবো, মানে ইনপুট ফাংশনটা ব্যবহার করব, এন্টার দ্য নাম্বার, এই মেসেজটা প্রিন্ট হবে। আচ্ছা, এবার ইনপুট ফাংশনের কাজ হচ্ছে যে ইনপুটটা নেবে সেই ইনপুটটা কিন্তু টেক্সট আকারে রিটার্ন করবে। অর্থাৎ এখানে যদি আমি এই প্রোগ্রামটাকেই চালাই, তাহলে যে নাম্বার ইনপুট নেবো সেই নাম্বারটা কিন্তু এন এর মধ্যে স্টোর হবে স্ট্রিং আকারে, নাম্বারের হিসাবে ও স্টোর হবে না। তাহলে এখানে স্ট্রিংটাকে প্রথমে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে বা নাম্বারে কনভার্ট করে নিতে হবে। কি করে? ইন্ট, ইন্ট ফাংশনটা ব্যবহার করব। এই ইন্টের মধ্যে এই গোটা অংশটাকে ঢুকিয়ে রাখবো বা গোটা ফাংশনটাকে ঢুকিয়ে রাখবো, ইনপুট ফাংশনটাকে। তাহলে এখানে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হলো। তারপরে বলেছে কি এন টার্মস পর্যন্ত চলবে, অর্থাৎ একটা লুপ চালাবো, ওয়াইল লুপই চালাচ্ছি, ওয়াইল এন ধর আই লেস দেন ইকুয়াল টু এন, অর্থাৎ এন এর ভ্যালু যত তত দূর পর্যন্ত লুপটা চলবে। এখানে আই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয়নি, তো ডিক্লেয়ার করে নিই আই ইকুয়াল টু ওয়ান, ওয়ান দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। আচ্ছা, এবার এবার কিছু প্রিন্ট করে দেখি। প্রিন্ট, ধরো আই এর ভ্যালুটাই প্রিন্ট করছি, আর এটা প্রিন্ট হয়ে যাওয়ার পর যাতে পরের লাইনে না চলে যায় এবং একটা কমা প্রিন্ট করে সেই ব্যবস্থা এখানে করলাম। আচ্ছা, এবার আয়ের ভ্যালুটাকে বাড়িয়ে দেবো, এই বাড়ানোটা অবশ্যই প্রয়োজন, নাহলে ইনফাইনাইট লুপ এ চলতে থাকবে। আয়ের ভ্যালুটা এক এক করে বাড়াচ্ছি, মানে এখানে এক এক করে বাড়বে। কতক্ষণ পর্যন্ত বাড়বে? যতক্ষণ না ও এন পর্যন্ত পৌঁছাচ্ছে আয়ের ভ্যালুটা, ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে। বেশ, একবার রান করে দেখে নিই। প্রথমে সেভ করছি, রান, এন্টার দ্য নাম্বার 10 দিলাম, তা দেখো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো। কিন্তু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হওয়াটা আমার করাটা উদ্দেশ্য নয়, এখানে আমাকে ফিবোনাকি সিরিজ প্রিন্ট করতে হবে। তাহলে ফিবোনাকি সিরিজ প্রিন্ট করার জন্য আমাকে দুটো ভ্যালু নিয়ে নিতে হবে, মানে প্রথম আর দ্বিতীয় ভ্যালুটা স্টোর করে নিতে হবে। তাহলে একবার সিরিজটাতে যাওয়া যাক। তাহলে এখানে প্রথম আর দ্বিতীয় ভ্যালু বলতে এখানে প্রথম ভ্যালু হচ্ছে 0, তারপরে দ্বিতীয় ভ্যালু হচ্ছে 1। এই দুটো ভ্যালুকে দুটো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে থাকবো। তাহলে প্রথম ভ্যারিয়েবলের মধ্যে ধরো এ, এর মধ্যে আমি স্টোর করছি 0। একটা ভ্যারিয়েবল নিলাম বি, যার মধ্যে আমি স্টোর করছি 1। তাহলে প্রথম দুটো ভ্যালুকে স্টোর করে নিলাম। আচ্ছা, তো এবার ধরো আমাকে প্রিন্ট করতে হবে 0 প্রথমে। তাহলে আমি আইটাকে চেঞ্জ করে আমি এখানে এটা লিখলাম, তাহলে 0টা প্রিন্ট হবে অবশ্যই। তো এবার 0টা প্রিন্ট হওয়ার পর পরের বার কি হবে? পরের বার প্রিন্ট হবে 1। তা সেই ব্যবস্থা করছি। তা এ প্রিন্ট হওয়ার পর আমি এখানে করলাম এ ইকুয়াল টু বি, মানে বি এর ভ্যালুটা এর মধ্যে স্টোর হয়ে গেল। আচ্ছা, কিন্তু এটা করার আগে আহ, আচ্ছা আর একটা জিনিস বলি যে দেখো প্রথম দুটো সংখ্যার যে যোগফলটা এবার পরের ভ্যালুটা প্রিন্টে সাহায্য করবে। তাহলে প্রথম যে দুটো ভ্যালু আছে, মানে 0 আর 1, এই দুটোকে কোথাও যোগ করে রাখতে হবে। তাহলে আমি একটা ভ্যারিয়েবল এখানে নিচ্ছি যেখানে যোগফলটা স্টোর হয়ে থাকবে। আচ্ছা, তো ভ্যারিয়েবলটা এখানে ডিক্লেয়ার করছি, এস নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এস ইকুয়াল টু এ প্লাস বি। এখানে লাইনটা কিন্তু ম্যাটার করে, যে কোনো লাইন যে কোনো জায়গায় লিখলে হবে না, তাহলে ভুলভাল রেজাল্ট আসবে। মানে এখানে যেরকম ভাবে লিখেছি ঠিক তারপরে পরের লাইনটায় থাকবে। আচ্ছা, তাহলে প্রথমে এ আর বি এর মধ্যে যে সংখ্যা দুটো আছে তাদের যোগফলটা এস এর মধ্যে স্টোর করে নিলাম, মানে 1 আর 0 যোগফলটা আমি এস এর মধ্যে স্টোর করলাম। তারপরে কি করলাম? এ এর মধ্যে বি এর ভ্যালুটা স্টোর করলাম। ঠিক আছে, মানে পরের ভ্যালুটা
আগের ভ্যারিয়েবলে স্টোর করলাম। এবার কি করব, বি এর মধ্যে স্টোর করব এস এর ভ্যালুটা। এস মানে হচ্ছে এই যে যোগফল যেটা বেরোলো, সেই যোগফলটা এখানে স্টোর হয়ে যাচ্ছে। ব্যাস, এবার আমি একবার রান করে দেখে নিই কিরকম হলো, দেখে নিই, হয়তো যাওয়ার কথা। বেশ, তো প্রথমে তো সেভ করে নিতে হবে, ফাইলে গেলাম, সেভে ক্লিক করলাম, রান, রান মডিউল, এন্টার দ্য নাম্বার বা এন্টার দ্য টার্মস বললে ভালো হয়। আচ্ছা, তাহলে দেখো 0 1 তো প্রিন্ট হয়েছে, ঠিক আছে। 0 আর 1 কে অ্যাড করলে 1 হয়, ঠিকই আছে। 1 আর 1 কে অ্যাড করলে 2 হয়, ঠিকই আছে। 2 আর 1 কে অ্যাড করলে 3 হয়, ঠিকই আছে। 3 প্লাস 2 5, 3 প্লাস 5 8, 5 প্লাস 8 13, এরকম করে প্রিন্ট হচ্ছে, ঠিকই আছে তাহলে। আচ্ছা, তো একটু মেসেজটা চেঞ্জ করে দিই, দ্য এন্টার দ্য নাম্বার নয়, এন্টার দ্য টার্মস। একবার সেভ করে নিই, রান মডিউল। আচ্ছা, 5 বার চালাতে চাইছি, ঠিকই আছে। তাহলে আশা করি বুঝতে পারলে। পরের প্রোগ্রামে চলে এসেছি। একটি পাইথন প্রোগ্রাম লেখো যা ব্যবহারকারীর কাছ থেকে, ব্যবহারকারী অর্থাৎ ইউজারের কাছ থেকে উপাদানের একটি তালিকা এবং একটি নির্দিষ্ট ইনপুট গ্রহণ করবে। প্রোগ্রামটি পরীক্ষা করবে যে প্রদত্ত উপাদানটি তালিকায় আছে কিনা এবং সেই অনুযায়ী একটি বার্তা প্রদর্শন করবে। অর্থাৎ এখানে চাইছে যে একটা ইনপুট নেবো, সেই ইনপুটটা কোনো একটা লিস্টের মধ্যে বা অনেকগুলো ইনপুট হয়তো আগে থেকে নেওয়া আছে, তাদের মধ্যে কোথাও স্টোর হয়ে আছে কিনা। আচ্ছা, তো এখানে ধরো এই কয়েকটা সংখ্যা আগে থেকেই স্টোর হয়ে আছে, 10 25 30 45 এবং 50। এবার আমি চাইছি যে আরেকটা ইনপুট নিতে। এটা ইউজারের কাছ থেকে ইনপুটটা নিতে হবে। ইউজার ইনপুট নেওয়ার পর চেক করবে যে আম, ওই সংখ্যাটা কি এই 10 25 30 45 এদের মধ্যে, এদের সঙ্গে কারোর সঙ্গে ম্যাচ করছে, সেটা চেকিং হবে। তো আমার এরকম ধরনের আউটপুট স্ক্রিনটা আসবে। সার্চ এলিমেন্ট, ধরো 30 যদি ইনপুট নিয়ে থাকি, তাহলে নাম্বার ফাউন্ড এরকম মেসেজ প্রিন্ট হবে। আর না হলে এরকম মেসেজ আসবে যে যদি ধরো যেমন 100 যদি ইনপুট নিয়ে থাকি, তাহলে নাম্বার নট ফাউন্ড এটা প্রিন্ট হবে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এটা করব, খুব সহজেই হয়ে যাবে। তো চলে এসেছি কোড উইন্ডোতে। তো কোড উইন্ডোতে প্রথমে আমাকে একটা লিস্ট বানিয়ে নিতে হবে। লিস্টটা আমরা আগে থেকেও তৈরি করে নিতে পারি বা লিস্টের ভ্যালুটা আগে থেকে স্টোর করে রাখতে পারি, অথবা ইউজারের কাছ থেকে পরেও নিতে পারি। তো আপাতত সহজভাবেই করে নেওয়া যাক। তো একটা লিস্ট বানাতে হবে, লিস্টের আমি নাম দিলাম এ। আচ্ছা, এবার এ ইজ ইকুয়াল টু, আচ্ছা এ ইজ ইকুয়াল টু, এবার সংখ্যাগুলো স্টোর করব। তো স্টোর করার জন্য লিস্টের জন্য এই থার্ড ব্র্যাকেটটা ব্যবহার হয়। তো প্রথম সংখ্যা ছিল 10, 10 নিলাম, তারপরে 25 30 45 50। তা নিজের ইচ্ছা মতন যা খুশি নাম্বার দিতে পারো। আচ্ছা, তাহলে একটা লিস্ট বানিয়েছি যার মধ্যে এই কটা সংখ্যা স্টোর হয়ে আছে। এবার আমাকে চেক করতে হবে যে এই লিস্টের মধ্যে কি এবার একটা ইনপুট নেবো ইউজারের কাছ থেকে। তো বি নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তো ইনপুট নেওয়ার জন্য আগের প্রোগ্রামটাতেই দেখলে ইনপুট ফাংশনটা ব্যবহার করতে হবে। একটা মেসেজ দেবো, সার্চ এলিমেন্ট। আচ্ছা, ইকুয়াল টু, আচ্ছা তাহলে একটা ইনপুট যেটা বি এর মধ্যে স্টোর হয়ে যাবে। এবার চেক করব
তাহলে এখানে একটা চেকিং করতে হবে। চেকিং অর্থাৎ এখানে ইফ কন্ডিশন ব্যবহার করতে হবে। তো ইফ পাইথনে খুব সহজেই চেক করা যায়। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলে এখানে লুপ চালাতে হতো, তো এখানে ইফ ব্যবহার করে আমি কাজটা করতে পারি। খুব কম কোড লিখে আমাদের এই কাজটা হয়ে যাবে। তো ইফ বি মানে যাকে সার্চ করতে চাইছি সেই ভ্যারিয়েবল, সেই ভ্যালুটা এখানে দেবো। ইফ বি ইন এ, এ অর্থাৎ এই লিস্টটা, মানে যদি এই বি এর মধ্যে যে সংখ্যাটা আছে সেটা যদি এ লিস্টের মধ্যে থাকে, তাহলে কি হবে? তাহলে প্রিন্ট হবে নাম্বার ফাউন্ড। আর যদি বি এর মধ্যে যে সংখ্যাটা নিয়েছি সেটা যদি এ লিস্টের মধ্যে না থাকে, অর্থাৎ এলস, প্রিন্ট হবে নাম্বার নট ফাউন্ড। ব্যাস, হয়ে গেল আমাদের কাজ। তাহলে একবার সেভ করে নিই। সেভ করলাম, রান করলাম। তাহলে একটা নাম্বার দিচ্ছি, ধর 30 দিলাম ইনপুট, তাহলে নাম্বার ফাউন্ড ঠিকই আছে। আবার রান করে দেখি, 100 ইনপুট দিলাম, নাম্বার নট ফাউন্ড। তাহলে দেখো প্রোগ্রামটা ঠিকই আছে। তো এরকম ভাবে আমরা একটা নাম্বারকে কোনো একটা লিস্টের মধ্যে থেকে সার্চ করে দেখতে পারি সেটা আছে কি নেই। তো আশা করি বুঝতে পারলে। এবার আসা যাক পরের প্রোগ্রামে। এখানে দেখো লেখা আছে একটি পাইথন প্রোগ্রাম লেখো যা একটি সংখ্যার তালিকা বা লিস্ট ইনপুট নেয় এবং সেই তালিকা থেকে সমস্ত জোড় সংখ্যা খুঁজে বের করে নতুন তালিকায় সংরক্ষণ করে প্রদর্শন করবে। তাহলে একটা লিস্ট হয়তো আগে থেকেই তৈরি করে রেখে দেবো। এবার সেই লিস্টের মধ্যে জোড় সংখ্যা যেগুলো আছে বা ইভেন নাম্বার, সেই ইভেন নাম্বারগুলোকে নতুন একটা লিস্টের মধ্যে সংরক্ষণ করব বা স্টোর করে রাখবো। তো মোটামুটি এরকম ধরনের একটা লিস্ট হয়তো আগে থেকে তৈরি করে নিলাম, বা এটা আমরা ইউজারের কাছ থেকেও নিতে পারি, ইনপুট নিতে পারি এই নাম্বারগুলো। এবার এখানে কি হবে, যে আউটপুট লিস্ট যেটা আসবে সেটা ঠিক এরকম ধরনের হবে, যেখানে দেখো শুধুমাত্র ইভেন নাম্বারগুলো বা জোড় সংখ্যাগুলো দেখাচ্ছে। তাহলে প্রথম লিস্টের মধ্যে সমস্ত ভ্যালু মোটামুটি 1 2 3 4 5 6 7, 7টা ভ্যালু আছে স্টোর হয়ে। এখান থেকে যেগুলো ইভেন নাম্বার বা জোড় সংখ্যা সেগুলোই শুধুমাত্র আর একটা লিস্টে স্টোর হবে। তাহলে এখানে দেখো আমাদের দুটো লিস্ট লাগছে। তো প্রোগ্রামে আসা যাক। তো দেখো কোড উইন্ডো ওপেন করে ফেলেছি। তাহলে প্রথম কাজ হচ্ছে একটা লিস্টের মধ্যে কিছু সংখ্যা স্টোর করে রাখা। তাহলে লিস্ট তৈরি করার জন্য অবশ্যই মনে রাখবে যে এখানে থার্ড ব্র্যাকেটও ইউজ করতে হয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমাকে সংখ্যাগুলি লিখতে হবে যেগুলি তুমি স্টোর করতে চাইছো। তাহলে 10, 15, 22, 33, 40, 55, 60। আচ্ছা, এই সংখ্যাগুলি স্টোর করে রাখলাম। তোমরা নিজের ইচ্ছা মতন সংখ্যা স্টোর করতে পারো, কিন্তু হ্যাঁ যদি প্রশ্নতে নির্দিষ্ট সংখ্যা বলে দেয় তাহলে সেই সংখ্যাগুলোই স্টোর করবে। এবার আরেকটা লিস্ট বানাচ্ছি যেটা ফাঁকা থাকবে। মানে বি নামে একটা লিস্ট তৈরি করলাম যেটা ফাঁকা, মানে এর মধ্যে কোনো সংখ্যা নেই। তো এখানে কি থাকবে স্টোর হয়ে? এখানে স্টোর হবে ইভেন নাম্বারগুলো, মানে জোড় সংখ্যাগুলো। তাহলে এই প্রোগ্রামটা চালানোর জন্য বা করার জন্য আমাদের লুপের হেল্প নিতে হবে। তা আমি হোয়াইল লুপ ব্যবহার করছি। আচ্ছা, দেখো হোয়াইল লুপটা চালানোর জন্য একটা ভ্যারিয়েবল আমাকে আগে থেকে নিয়ে নিতে হবে, স্টোর করতে হবে, যার মধ্যে 0 স্টোর করবো আর কি। তো হোয়াইল, আচ্ছা, লুপটা কত দূর পর্যন্ত চলবে? যতক্ষণ আয়ের ভ্যালুটা লেস দেন লেস দেন এই প্রথম যে লিস্ট আছে সেখানে যতগুলো নাম্বার আছে
তত। অর্থাৎ দেখো এর মধ্যে 1 2 3 4 5 6 7, 7টা নাম্বার আছে। তো 7 পর্যন্ত চালাবা লুপটা। তো সব থেকে ভালো যে এখানে 7 পর্যন্ত না চালিয়ে এটা ক্যালকুলেট করে নেবো যে কত দূর পর্যন্ত আমার চলবে আর কি। তো কিভাবে ক্যালকুলেট করব যে অ্যারের মধ্যে এই লিস্টের মধ্যে যে সংখ্যাগুলো আছে তার লেন্থটা বার করে নেবো। লেন্থ বার করার জন্য এখানে একটা ফাংশন ইউজ হয় লেন নামে। লেন নিয়ে যদি এটা লিখি, এটার মাধ্যমে আমি বোঝাচ্ছি যে এই নামে যে লিস্টটা আছে সেই লিস্টের মধ্যে কতগুলো ভ্যালু আছে। মানে ও অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নেবে। মানে এখানে যদি 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা থাকে, তার মানে এই যে সিলেক্ট হয়ে আছে এইটুকু অংশ 7 রিটার্ন করবে। হ্যাঁ। বা ধরো যদি এখানে 8টা সংখ্যা থাকে তাহলে এই 8 রিটার্ন করবে। তাহলে এখানে তোমাকে আর কিছু চেঞ্জ করার দরকার পড়বে না। মানে এখানে যত সংখ্যাই থাকুক না কেন ও ক্যালকুলেট করে নেবে। আচ্ছা, তো এর এই মুহূর্তে আই যে লুপটা চালাচ্ছি সেই লুপটা চলবে 7 বার। 0 থেকে <7, মানে 0 থেকে 6 বার। তো এখানে 0 থেকেই চালাতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন 0 থেকে চালাতে হবে? কারণ এটা একটা লিস্ট। লিস্টের যে প্রথম নাম্বারটা, এই নাম্বারটাকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে ওর ইন্ডেক্স নাম্বারটা জানতে হয়। তো লিস্টের মানে প্রথম এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, তারপরের এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার 1, তারপরেরটা হচ্ছে 2, তারপরেরটা 3 4 5 6। তার জন্য 6 বার চলছে, মানে 6 পর্যন্ত ভ্যালুটা আসছে, আয়ের ভ্যালুটা। <7 বললাম, এখান থেকে তো 7 পাবো আমি, <7 অর্থাৎ 6। তো আয়ের ভ্যালুটা শুরু হবে 0 থেকে এবং শেষ হবে <7 পর্যন্ত বা 6 পর্যন্ত, 6 এ গিয়ে শেষ হবে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার লুপটা চালাচ্ছি। তাহলে লজিক হচ্ছে যদি ইভেন নাম্বার হয় তাহলে বি এর মধ্যে অ্যাড হবে। তাহলে কন্ডিশন ব্যবহার করব ইফ। এবার কি করে বুঝবো ইভেন নাম্বার কিনা? এবার আমাকে এই এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করতে হবে। মানে আমি এই সংখ্যাটা পেতে চাই, তাহলে কি লিখবো এখানে? যে আই, এর মধ্যে এই মুহূর্তে আছে 0। তাহলে A0 অর্থাৎ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি অড নাম্বার না ইভেন নাম্বার? তো সেটা কি করে জানবো? এই সংখ্যাটাকে আমি ভাগ করব 2 দিয়ে, এবং তার যে রিমাইন্ডার বা ভাগশেষটাকে পেতে হবে আমাকে এখানে। তো ভাগশেষটা পাওয়ার জন্য এখানে যে মডিউল সিম্বল বা এই পার্সেন্টেজ সিম্বলটা ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে 2 দিয়ে ভাগ করতে চাইছি। এবার এটা যদি ইকুয়াল টু 0 হয়ে থাকে, মানে ভাগশেষটা যদি 0 হয়ে থাকে, কখন ভাগশেষ 0 হবে? যেমন ধরো 6, 6 সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগ করে মিলে যাবে, অর্থাৎ ভাগশেষ 0 আসবে। এবার ধরো যদি 5 ইনপুট নিয়ে থাকি, বা 5 সংখ্যাটা থাকে, তো 5কে যদি 2 দিয়ে ভাগ করি তো মিলবে না, অর্থাৎ ভাগশেষ 0 থাকবে না। তো সেই লজিকটাকে এখানে কাজে লাগিয়েছি। তাহলে আই এর মধ্যে যে ভ্যালুটা আছে, মানে এই মুহূর্তে 10, তাকে 2 দিয়ে ভাগ করছি, এবং ভাগ করে যদি ভাগশেষটা 0 পাই তাহলে কিছু একটা কাজ হবে। কি কাজ হবে? তাহলে বি এর মধ্যে ওই সংখ্যাটা অ্যাড হয়ে যাবে। তাহলে কি করব? যে বি ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড হচ্ছে লিস্টের একটা ফাংশন যার মাধ্যমে আমরা এর মধ্যে ডেটা, মানে লিস্টের মধ্যে ডেটা অ্যাড করতে পারি। তো অ্যাপেন্ড কি অ্যাপেন্ড করব? আই এর মধ্যে যে ভ্যালুটা আছে, মানে 10, এই সংখ্যাটাকে আমি এখানে অ্যাড করছি। মানে যদি এটা মিলে যায় তবেই অ্যাড হবে। যেমন পরের সংখ্যার ক্ষেত্রে যখন দেখো আয়ের ভ্যালুটা 0 ছিল 1 হয়ে গেল, মানে এই এলিমেন্টটা বোঝাচ্ছে। তাহলে এই 1 এর মধ্যে যে সংখ্যাটা আছে মানে 15, 15কে 2 দিয়ে ভাগ করবে, 15কে 2 দিয়ে ভাগ করতে মিলবে না, মানে রিমাইন্ডার 0 আসবে না। সুতরাং এই এখানে বি বি এর মধ্যে অ্যাড হওয়ারও কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার এই ইফ থেকে বেরিয়ে গিয়ে ওই যে লুপটা যাতে ইনফাইনাইটলি না চলে, মানে আয়ের মধ্যে প্রথম ভ্যালু হচ্ছে 0, পরের বার যেন 1 2 3 এরকম হতে থাকে, তার জন্য আমি কি করব? আই ইকুয়াল টু আই প্লাস 1 করলাম, মানে আয়ের ভ্যালু 1 বাড়িয়ে দিলাম। আচ্ছা, এবার একবার দেখে নিই ঠিক হচ্ছে নাকি।
ও হ্যাঁ, তারপর আর একটা কাজও করতে হবে, না আউটপুট যদি না পাই, এবার আমি বি এর ভ্যালুটাকে প্রিন্ট করে দেখে নেবো যে বি এর মধ্যে কি স্টোর হচ্ছে। প্রিন্ট করছি বি। বিটাকে প্রিন্ট করতে হবে, কারণ এখানে এখানে আমরা আউটপুটটা পাবো, মানে যে রেজাল্টটা আমি চাইছি সেই রেজাল্টটা তো ওখানেই স্টোর হবে। বেশ, প্রথমে সেভ করে নেবো, ফাইলে গেলাম, সেভে ক্লিক করলাম, রানে গেলাম, রান মডিউলে ক্লিক করলাম। তাই দেখো 10, 22 আর 40 আর 60 এই কটা ভ্যালু আসছে। তো আমি কি কি ভ্যালু নিয়েছিলাম, যে 10 নিয়েছি, তাহলে এখানে দেখো ইভেন নাম্বার বা জোড় সংখ্যা হচ্ছে 10, 22, 40 আর 60। তাহলে আমাদের ঠিকঠাকই আউটপুট এসছে। তো এই হয়ে গেল পরের প্রোগ্রামটা। এর পরের পার্ট হচ্ছে MySQL। তো MySQL অর্থাৎ ডেটাবেস। ডেটাবেসে কিছু ডেটা টেবিল তৈরি করতে হবে, এবার টেবিলের ওপর কিছু কোয়ারি করতে হবে। তো প্রথম টেবিলটা বা কোয়ারি কি আছে দেখে নেওয়া যাক। তো প্রথমে হচ্ছে একটা টেবিল দেওয়া আছে, স্টুডেন্ট হচ্ছে টেবিলটার নাম। স্টুডেন্ট টেবিলের মধ্যে এখানে এই যে নীল রঙের মার্ক করা আছে, এগুলো হচ্ছে ফিল্ড নেম বা কলামের নেম। তো স্টুডেন্ট টেবিলের মধ্যে এই কটা কলাম আছে বা ফিল্ড আছে: স্টুডেন্ট আইডি, নেম, ক্লাস, সেকশন, মার্কস আর সিটি। এবার উপযুক্ত ডেটা টাইপ ব্যবহার করে স্টুডেন্ট টেবিলটি তৈরি করো। তো উপযুক্ত ডেটা টাইপ কি করে বুঝবে? যেমন ধরো স্টুডেন্ট আইডি, আইডিতে সাধারণত নাম্বার ইউজ করা হয়ে থাকে। আমরা কিছু কিছু ক্ষেত্রে টেক্সটের ইউজও দেখতে পাই, মানে এবিসিডি অ্যালফাবেটের ইউজও দেখতে পাই। তো এখানে আপাতত আমি নাম্বার ইউজ করেছি, মানে এখানে দেখো ইন্ট ডেটা টাইপ নিয়েছি। নেমের মধ্যে অবশ্যই টেক্সট স্টোর হয়ে থাকবে, মানে এবিসিডি স্টোর হবে, তো সুতরাং এখানে ভ্যারক্যার এটা নিয়েছি। আর 20 মানে হচ্ছে যে আমি ম্যাক্সিমাম 20টা ক্যারেক্টার রাখতে পারবো। অর্থাৎ কারোর নামের অ্যালফাবেটের সংখ্যা যদি 20টার বেশি হয়ে থাকে, তাহলে আমি এখানে আর স্টোর করতে পারবো না। ক্লাসটা ইন্ট নিয়েছি, মানে 1, 2, 3, 4 এরকম করে আমি স্টোর করতে চাইছি। সেকশনে এবিসিডি এরকম সেকশন থাকে সাধারণত, তো এখানে ভ্যারক্যার নিয়েছি আর 1 লিখেছি, অর্থাৎ হয় এ নয়তো বি নয়তো সি, এদের মধ্যে কেউ একটা, মানে একটা ক্যারেক্টার স্টোর করতে পারবো এখানে। মার্কস যেখানে নাম্বার থাকবে আমি ইন্ট নিয়েছি। সিটির মধ্যে অবশ্যই অ্যালফাবেট থাকবে, সুতরাং আমি ভ্যারক্যার নিয়েছি 15, যার লেন্থ, মানে কোনো সিটির অ্যালফাবেটের সংখ্যা যদি 15 থেকে বেশি হয়ে থাকে, তাহলে সেটাকে আমি স্টোর করতে পারবো না। বেশ, এবার দেখো স্টুডেন্ট টেবিলে অন্তত 5টি রেকর্ড ইনসার্ট করো, এটা বলেছে। তো এরকম কিছু রেকর্ড আমি তৈরি করে নিয়েছি আগে থেকেই, সেটাকে আমি ইনসার্ট করে দেখব। তো এগুলো ইনসার্ট করার জন্য এবার আমাকে যেতে হবে পাইথন MySQL এর উইন্ডোতে। তো দেখে নেওয়া যাক কিভাবে এই টেবিলটা তৈরি করা যায়। তো এখানে আমি MySQL সেল এই সফটওয়্যারটি ব্যবহার করছি। এবার অন্য যে কোনো সফটওয়্যারে আমরা কাজ করতে পারি, তাতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। মেইন ব্যাপার হচ্ছে যে যে কোয়ারিগুলো আমরা ইউজ করব সেই কোয়ারিগুলো সব জায়গায় একই। এখানে ইন্টারফেসটা একটু আলাদা দেখতে হতে পারে, এক একটা সফটওয়্যারে এক এক রকম দেখা যেতে পারে, সুতরাং ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। মেন ফোকাসটা রাখবে কোয়ারির উপরে, মানে একটা টেবিল তৈরি করার জন্য কি কোয়ারির দরকার সেটা এবার আহ, ভালো করে মাথায় রাখতে হবে। তো আমি বেসিক কিছু সেটিংস আছে, সেই সেটিংস গুলো করে নিই, তারপরে কোয়ারিতে যাচ্ছি। তো MySQL সেলে প্রথম কাজটা যেটা করতে হবে, এখানে মোডটা চেঞ্জ করতে হবে। তো আমি লিখলাম /SQL মোডে যাচ্ছি। আচ্ছা, তারপরের কাজ হচ্ছে সার্ভারের সঙ্গে কানেক্ট করা, /কানেক্ট। এবার সার্ভারের নামটা দিতে হবে। তো আমার কম্পিউটারের ক্ষেত্রে রুট হচ্ছে সার্ভারের নেম, এটা অন্য কম্পিউটার আলাদাও থাকতে পারে। তা আলাদা কি থাকবে সেটা তোমরা তো বলতে পারবে না, সেটা যে ইনস্ট্রাক্টর থাকবে তিনিই বলে দেবেন।
এখানে পাসওয়ার্ড চাইছে, আমি 1234 পাসওয়ার্ড দিয়েছি, এন্টার দিলাম। আচ্ছা, এরপরে আমি ডেটাবেসের মধ্যে প্রবেশ করব। তো আমি আমার কম্পিউটারে একটা ডেটাবেস তৈরি করে রেখেছি আগে থেকেই, এইচএস বলে। যদি মনে না থাকে যে কি ডেটাবেস তৈরি হয়েছে, তাহলে সেটা দেখে নিতে পারি। শো ডেটাবেসেস, এই কমেন্টের মাধ্যমে শো ডেটাবেসেস লেখার পর অবশ্যই সেমিকোলন ইউজ হবে। তো এখানে কিছু কিছু কোডের পর সেমিকোলন ইউজ হয়, কিছু কিছু কোডের পর সেমিকোলন ইউজ হয় না। তো এটা অবশ্যই একটু খেয়াল রাখবে। তো এখানে দেখো একদম দ্বিতীয় যে টেবিলটা আছে সেই টেবিলটাকে আমি বা টেবিল নয়, যে ডেটাবেসটা তৈরি হয়েছে সেই ডেটাবেসটা ওপেন করব এবং সেই ডেটাবেসের মধ্যেই আমি কাজ করব। তো এই ডেটাবেসটা প্রথমে আগে ওপেন করতে হবে, ইউজ এইচএস। তো এখন দেখো আমি এইচএস নামে ডেটাবেসের মধ্যে আছি। আচ্ছা, এবার আমাকে টেবিলটা তৈরি করতে হবে। তো টেবিলটা একবার দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে আমার টেবিলটা, এই টেবিলের মধ্যে এতগুলো ডেটা স্টোর হয়ে আছে। বেশ, এবার তৈরি করা যাক। তাহলে প্রথমে জানতে হবে যে টেবিলের নামটা কি। টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, টেবিল তৈরি করার কোয়ারি হচ্ছে ক্রিয়েট টেবিল। এখানে তোমরা স্মল লেটারও লিখতে পারো বা ক্যাপিটাল লেটারও লিখতে পারো। তো আমি এখানে যে এসকিউএল কমান্ড গুলো আছে সেগুলো ক্যাপিটালে লিখবো, আর বাদ বাকি যেগুলো ইউজারের চয়েস, মানে ইউজার যা খুশি দিতে পারে সেগুলো আমি স্মল লেটারে রাখবো। এখানে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম বলতে হবে, স্টুডেন্ট নাম দিলাম। এরপর এখানে আমাকে যে ফিল্ড গুলো আছে বা কলাম গুলো আছে, কলামের নাম এবং তার ডেটা টাইপটা দিতে হবে ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তাহলে প্রথম ফিল্ডটা হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি। আচ্ছা, এর ডেটা টাইপ হচ্ছে, এখানে আমি নাম্বার স্টোর করব, তো ইন্ট নিলাম। আচ্ছা, কমা দিলাম। এরপরে হচ্ছে নেম, ডেটা টাইপ হচ্ছে varchar, কারণ এখানে আমি ক্যারেক্টার রাখবো। লেন্থ হচ্ছে 20 দিলাম, মানে 20টার বেশি ক্যারেক্টার স্টোর করা যাবে না। আচ্ছা, এরপরে আছে ক্লাস, ক্লাস আমি ইন্ট নিলাম, মানে এখানে 1 2 3 4 এরকম সংখ্যা স্টোর করব। তারপর আছে সেকশন, সেকশনে এবিসিডি স্টোর হবে, মানে একটাই ক্যারেক্টার বা একটা লেটার স্টোর হবে, সুতরাং আমি 1 দিলাম লেন্থ, varchar 1, এখানে ক্যারেক্টার থাকবে। সেকশনের পর আছে মার্কস, মার্কস অর্থাৎ নাম্বার থাকবে, মানে ইন্টিজার টাইপের নেব। ফিল্ডের নেম মার্কস এবং তারপরে ইন্ট দিলাম, কমা দিলাম। এবার দেখো যেহেতু ওইটুকুর মধ্যে আটছে না, তাই পরের লাইনে চলে আসবে, সুতরাং ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এরপরে আছে সিটি, CITY, সিটি varchar অর্থাৎ ক্যারেক্টার স্টোর হয়ে থাকবে। 15 নিলাম, মানে 15টার বেশি ক্যারেক্টার স্টোর করতে পারবো না। বেশ, এই ব্র্যাকেটটাও ক্লোজ করলাম, যেটা আমি এখানে ওপেন করেছিলাম সেটা সব থেকে শেষে ক্লোজ করে দিলাম। এবার সেমিকোলন দেবো একটা, দিয়ে এন্টার দেবো। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে মেসেজ দেবে কোয়ারি ওকে। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে এখানে ঠিক আউটপুটটা আসবে না, অর্থাৎ এরর মেসেজ দেবে। আচ্ছা, তাহলে আমার কোনো এরর মেসেজ দেয়নি। তাই এখানে এবার আমি দেখে নিই যে আহ, আমার টেবিলটা ঠিকঠাক স্টোর হয়েছে কিনা। কি করব, এখানে একটা কমেন্ট লিখবো, ডেসক্রাইব, ডেসক্রাইব দিয়ে টেবিলের নাম অর্থাৎ স্টুডেন্ট নিয়ে সেমিকোলন। তাই দেখো এরকম স্ট্রাকচারটা এসছে, তো ঠিকঠাকই আসছে। আচ্ছা, এবার আমি ডেটাগুলো এন্ট্রি করব। তো এই টেবিলের মধ্যে, স্টুডেন্ট টেবিলের মধ্যে এই ডেটাগুলো আছে। এই ডেটাগুলো একটা একটা করে এন্ট্রি করে দেখব। প্রথম এন্ট্রিটা করে করে দেখাবো, বাকিগুলো
করার মতো করতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। বেশ, তো শুরু করা যাক। তো টেবিলে ডেটা অ্যাড করার জন্য যে কমান্ডটাই ব্যবহার হয় সেটা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট ইনটু। আচ্ছা, ইনসার্ট ইনটু, এবার কোথায় ইনসার্ট করতে যাচ্ছি, টেবিলের নামটা আমাকে দিতে হবে। স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট লিখলাম। আচ্ছা, এবার লিখবো ভ্যালুজ, অর্থাৎ কি ভ্যালু ইনসার্ট করতে চাইছি। তাহলে প্রথমে হচ্ছে দেখো স্টুডেন্ট আইডি নিয়েছি, তো স্টুডেন্ট আইডি 1 দিলাম প্রথমে, কমা দিলাম। পরে হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্টের নাম। এটা যেহেতু ভ্যারক্যার নিয়েছি তাই সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। তো অজয়, সিঙ্গেল কোটেশন ক্লোজ, কমা দিলাম। আচ্ছা, তারপরে আছে ক্লাস, ক্লাসটাও ইন্টিজার টাইপের নিয়েছি, তো ধরো ক্লাস 12 নিলাম। আচ্ছা, কমা দিলাম। এরপর আছে সেকশন, সেকশনটা ভ্যারক্যার নেওয়া হয়েছে, অর্থাৎ সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে, সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলাম এ, সেকশন এ, আবার কমা দিলাম। এরপরে আছে মার্কস, মার্কস অর্থাৎ এটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, মানে মার্কসটা এবার নাম্বার নিতে হবে, তো ধরো নিলাম 90। আচ্ছা, কমা দিলাম। মার্কসের পর আছে সিটি, সিটিটা ভ্যারক্যার লেখা আছে অর্থাৎ সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে, সিটি হচ্ছে কলকাতা, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন দিলাম, এন্টার দিলাম। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এরকম আমাকে মেসেজ দেবে যে কোয়ারি ওকে, আর যদি কোনো রকম ভুল থাকে তাহলে এরর মেসেজ দেবে। তো এবার টেবিলটা দেখে নেওয়া যাক। টেবিলটা দেখার জন্য আমি কোয়ারি টাইপ করব, সিলেক্ট স্টার ফ্রম, অর্থাৎ টেবিলটা দেখার জন্য, টেবিলের ভেতরে কি আছে সেটা দেখার জন্য আমাকে সিলেক্ট এই কোয়ারিটা ব্যবহার করতে হবে। সিলেক্ট স্টার ফ্রম, কোন টেবিলটা দেখতে চাইছি, অর্থাৎ স্টুডেন্ট, স্টুডেন্ট লিখলাম, দিয়ে সেমিকোলন দিয়ে এন্টার দিলাম। তা দেখো এক্ষুনি যে ডেটাটা ইনসার্ট করেছিলাম সেই ডেটাটা আমি এখানে দেখতে পাচ্ছি। বাকি ডেটাগুলো আমি ইনসার্ট করে নিচ্ছি। তো সবই একই রকম ভাবে ডেটাগুলো ইনসার্ট হবে। তো আহ, আমি এই স্টেপটা একটু স্কিপ করছি কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাহলে সব ডেটাগুলো ইনসার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ডেটাগুলো দেখার জন্য সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, সেমিকোলন, এন্টার। তা দেখো টেবিলটা তৈরি হয়ে গিয়েছে। এবার যাওয়া যাক পরের প্রশ্নতে। পরের প্রশ্নতে বলা হয়েছে যেসব ছাত্রছাত্রী কলকাতা শহরে থাকে তাদের তথ্য প্রদর্শন করো, অর্থাৎ কলকাতা শহরে যারা শুধুমাত্র থাকছে। তো এই কয়েকজন কলকাতা শহরে আছে তাদের তথ্যটা আমি দেখতে চাইছি। তো এর জন্য কি কোয়ারি ব্যবহার করা যায় দেখে নেওয়া যাক। তাহলে আমি এখানে এসকিউএল এর উইন্ডোতে টাইপ করব সিলেক্ট স্টার ফ্রম, কোন টেবিল, স্টুডেন্ট, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। এবার এখানে কন্ডিশন দিতে হবে যে যারা কেবলমাত্র কলকাতা শহরে বাস করে তাদেরকে দেখতে চাই। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার, কলকাতা শহরটা কোথায় লেখা আছে, এই যে সিটি, সিটি ফিল্ডের আন্ডারে, তাহলে এখানে লিখবো হোয়ার সিটি ইজ ইকুয়াল টু, সিঙ্গেল কোটেশনের মধ্যে কলকাতা, নিয়ে কোটেশন ক্লোজ। এবার সব থেকে শেষে সেমিকোলন দেবো, এন্টার দিলাম। তাই দেখো শুধুমাত্র সেই সমস্ত রেকর্ডগুলোকে দেখাচ্ছে, অজয়, সুলেখা আর সুনিতা, এরা কলকাতাতে থাকে যেহেতু শুধুমাত্র তাদের রেকর্ডটাই আমি দেখতে পাচ্ছি। এবার পরের প্রশ্নতে যাওয়া যাক। পরের প্রশ্নতে আছে ছাত্রছাত্রীদের মার্কস অনুযায়ী ডেজিগনেশন ডিসেন্ডিং অর্ডারে প্রদর্শন করো। মার্কস অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলছে, অর্থাৎ এরকম ভাবে ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, অর্থাৎ মার্কস যার বেশি সব থেকে তাকে প্রথমে দেখাবে, তারপরে কম দেখাবে, তারপরে আরো কম, এরকম করে সব থেকে শেষে যে সব থেকে কম নাম্বার পেয়েছে তাকে দেখাবে। তা দেখে নেওয়া যাক এটা কিভাবে আমরা তৈরি করতে পারি। তাহলে এসকিউএল উইন্ডোতে আমি এখানে লিখব
সিলেক্ট স্টার ফ্রম, টেবিলের নাম স্টুডেন্ট। আচ্ছা, এবার ওই যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সে সাজানোর জন্য যে কোডটা ইউজ হয় বা যে কিওয়ার্ডটা ইউজ করব, যেটাকে ডেটাবেসের ভাষায় ক্লজ বলা হয়ে থাকে, তো যে ক্লজটা ব্যবহার করব সেটা হচ্ছে অর্ডার, ORDER, অর্ডার বাই। অর্ডার বাই মানে এটা কি হিসাবে সাজাতে চাইছি, মার্কস অনুযায়ী। তাহলে এই যে মার্কস লেখা আছে টেবিলটা, যে ফিল্ডে বা কলামের যে হেডিং এ দেখতে পাচ্ছি মার্কস, এটাকে আমাকে এখানে লিখতে হবে মার্কস। তো এটা যদি আমি লিখি তাহলে এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবে, মানে ছোট থেকে বড়তে সাজিয়ে দেবে। আর যদি বড় থেকে ছোটতে সাজাতে যাই, যেটা এখানে প্রশ্ন, সেটা করার জন্য আমাকে লিখতে হবে DESC, এই কিওয়ার্ডটা বা এই ক্লজটা ব্যবহার করতে হবে, নিয়ে সেমিকোলন। এবার এন্টার দিলাম। তা দেখো প্রথম যে টেবিলটা ছিল, যেটা অরিজিনাল টেবিল, আর যেটা আউটপুট এখানে এখন দেখাচ্ছে, সেই দুটোর মধ্যে তফাৎটা দেখো। এরকম ধরনের সিরিয়ালি সাজানো আছে, ID 1 2 3 4 5। এখানে সিরিয়ালটা চেঞ্জ হয়ে গেছে, কারণ নাম্বারগুলো, যেমন সুলেখা সব থেকে বেশি নাম্বার পেয়েছে, তার জন্য ওর রেকর্ডটা প্রথমে দেখাচ্ছে। সুনিতা তারপরে একটু কম পেয়েছে ওর থেকে, তাই জন্য তারপরে দেখাচ্ছে। এবং সুনাইনা ও সব থেকে কম পেয়েছে, তাই জন্য একদম সব থেকে শেষে দেখাচ্ছে। তো এটা সাজিয়ে দিল। বেশ, এবার পরের প্রশ্নতে যাওয়া যাক। পরের প্রশ্নতে আছে উপযুক্ত ডেটা টাইপ ব্যবহার করে এমপ্লয়ি টেবিল তৈরি করো। তো এমপ্লয়ি টেবিল এরকম ধরনের একটা টেবিল, যেখানে এই কয়েকটা ফিল্ড থাকবে। এমপ্লয়ি আইডি, ইএমপি আইডি, যেটা ইন্টিজার টাইপের। এমপ্লয়ি নেম, এটা ভ্যারকার টাইপের বা ক্যারেক্টার থাকবে, যেহেতু ডিপার্টমেন্টটাও ক্যারেক্টার থাকবে তাই ভ্যারকার টাইপের নিয়েছি। স্যালারিতে তো নাম্বার থাকবে তাই ইন্ট নিয়েছি। সিটিতেও ক্যারেক্টার থাকবে তাই ভ্যারকার নিয়েছি। বেশ, তাহলে স্টুডেন্ট টেবিলটা যেরকম ভাবে তৈরি করলাম, এবার আমি এমপ্লয়ি টেবিলটাও একই রকম ভাবে তৈরি করে দেখি। তাহলে আমি চলে এসেছি এসকিউএল এর উইন্ডোতে। তাহলে টেবিল ক্রিয়েট করার কমান্ড হচ্ছে ক্রিয়েট টেবিল। আচ্ছা, টেবিলের নাম দিতে হবে। টেবিলের নাম আছে এমপ্লয়ি। আচ্ছা, এরপর ব্র্যাকেটের মধ্যে, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডেটা টাইপগুলো এবং ফিল্ড নেমগুলো এবং ডেটা টাইপগুলো দিতে হবে। তাহলে প্রথম যে ফিল্ডটি আছে ইএমপি আন্ডারস্কোর আইডি, ডেটা টাইপ হচ্ছে ইন্ট। পরের ফিল্ড নেম হচ্ছে ইএমপি নেম, যেখানে এমপ্লয়ি নাম থাকবে। ডেটা টাইপ হচ্ছে ভ্যারকার, মোটামুটি 20টা ক্যারেক্টার এখানে স্টোর করা যাবে। আচ্ছা, কমা দিলাম। তারপরে ফিল্ড নেম হচ্ছে ডিপার্টমেন্ট, ডেটা টাইপ হচ্ছে ভ্যারকার, এখানে ম্যাক্সিমাম 15টা ক্যারেক্টার স্টোর করতে পারবে। আচ্ছা, তারপরে স্যালারি, এই ডেটা টাইপ হচ্ছে ইন্ট দিলাম। তারপরে হচ্ছে সিটি, সিটির মধ্যে এবিসিডি যেগুলো যেহেতু স্টোর হবে তাই ডেটা টাইপ ভ্যারকার, আর ম্যাক্সিমাম 15টা ক্যারেক্টার এখানে স্টোর করতে পারবে। বেশ, এবার যে ব্র্যাকেটটা এখানে ওপেন করেছি এটাকে ক্লোজ করব, নিয়ে সেমিকোলন, এন্টার দিলাম। তো এখানে যদি কোনো ভুল থাকতো এরর মেসেজ দিত, তো এখানে ভুল নেই, কোয়ারি ওকে তাই বলছে। বেশ, একবার দেখে নেওয়া যাক স্ট্রাকচারটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। টেবিলের স্ট্রাকচারটা দেখার জন্য ডেসক্রাইব, টেবিলের নাম এমপ্লয়ি, এন্টার দিলাম। দেখো আমাকে স্ট্রাকচারটা দেখিয়ে দিল। এবার এর মধ্যে ডেটাগুলো ইনপুট করব। তো পরবর্তী প্রশ্নতে দেওয়া আছে যে এমপ্লয়ি টেবিলে অন্তত 5টি রেকর্ড ইনসার্ট করো। তো আমি মোটামুটি এই টেবিলটা তৈরি করেছি। এবার এই টেবিলটা আমি ইনসার্ট করব, অর্থাৎ এই রেকর্ডগুলোকে অ্যাড করব এমপ্লয়ি টেবিলের মধ্যে। তাহলে টেবিলের রেকর্ড অ্যাড করার কমান্ড হচ্ছে সিলেক্ট, এই
ক্রিয়েট, ইনসার্ট, আচ্ছা ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু কোন টেবিলের মধ্যে স্টোর করতে চাইছি, এমপ্লয়ি টেবিল। আচ্ছা এবার ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা তার আগে আর একটা কিওয়ার্ড ব্যবহার হবে, ভ্যালুজ। ব্র্যাকেটের মধ্যে এবার কি ভ্যালু স্টোর করতে চাই সেটা আমাকে দিতে হবে। তাহলে প্রথমে হচ্ছে এমপ্লয়ি আইডি, যেটা ইন্টিজার টাইপের আছে, এমপ্লয়ি আইডি 1 দিলাম। আচ্ছা কমা দিয়ে তারপরে আছে দেখো এমপ্লয়ি নেম, এটা ভ্যারকার টাইপের আছে, মানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। তো প্রথম যে রেকর্ডটা আছে এমপ্লয়ি নেম যেটা আছে রাজেশ, সিঙ্গেল কোটেশন ক্লোজ করলাম, কমা দিয়ে এরপরে আছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টটাও ভ্যারকার টাইপের, তাই জন্য এটা সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। ডিপার্টমেন্ট আমি দিলাম HR। আচ্ছা তারপরে হচ্ছে স্যালারি, ইন্টিজার টাইপের আছে, তো এখানে কোনো কোটেশন ব্যবহার হবে না, স্যালারি দিলাম 50,000, কমা দিয়ে। আচ্ছা তারপরে আছে সিটি, তো ভ্যারকার টাইপের নেওয়া হয়েছে সিঙ্গেল কোটেশনের মধ্যে, কলকাতা, সিঙ্গেল কোটেশন ক্লোজ, সেমিকোলন দিলাম, এন্টার দিলাম। তাহলে কোনো রকম ভুল থাকলে এখানে দেখিয়ে দিত, কোনো ভুল নেই যেহেতু সব কোয়ারি ওকে বলছে। এবার ডেটাগুলো ডিসপ্লে করব, তা ডেটাগুলো দেখার জন্য বা টেবিলটি দেখার জন্য ইউজ হবে সিলেক্ট কমান্ড, সিলেক্ট স্টার ফ্রম টেবিলটার নাম এমপ্লয়ি দিয়ে এন্টার দিলাম। তাই দেখো প্রথম যে রেকর্ডটা সেটা খুব সহজেই স্টোর হয়ে গিয়েছে। এবার পরবর্তী রেকর্ডগুলো আমি ইনসার্ট করে নেব। তো পরবর্তী রেকর্ডগুলো কি কি আছে দেখে নিই। তো আরো এরকম 4টে রেকর্ড দেওয়া আছে, এই 4টে রেকর্ড ইনসার্ট করব। তো এই স্টেপটা আমি স্কিপ করছি, কারণ অনেকটা টাইম লেগে যাবে বা ভিডিওটা বড় হয়ে যাবে। তো সব রেকর্ডগুলো ইনসার্ট হয়ে গিয়েছে, একবার দেখে নিই। সব রেকর্ডগুলো দেখার জন্য সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম এমপ্লয়ি সেমিকোলন, এন্টার দিলাম। তা দেখো রেকর্ডটা ইনসার্ট হয়েছে। এবার পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। তো পরবর্তী প্রশ্নতে লেখা আছে যেসব কর্মচারী HR ডিপার্টমেন্টে কাজ করে তাদের প্রদর্শন করো। অর্থাৎ এই সমস্ত কর্মচারী যারা HR ডিপার্টমেন্টে আছে তাদের রেকর্ডটাই শুধু দেখাবে। তাই দেখে নেওয়া যাক কিভাবে করব। তাহলে ডেটা ডিসপ্লে করার জন্য সিলেক্ট কোয়ারি, তো লিখছি সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিলটার ডেটা স্টোর করতে চাই, ডিসপ্লে করতে চাইছি, এমপ্লয়ি। আচ্ছা সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এবার বলছে শুধুমাত্র HR ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদেরকেই দেখাবে। তাহলে কন্ডিশন ইউজ করতে হবে, মানে হোয়ার ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের মধ্যে HR। সিঙ্গেল কোটেশন কেন দিলাম, কারণ এখানে ডিপার্টমেন্টের মধ্যে যে ডেটাগুলো রাখা আছে সেগুলো সবই ভ্যারকার টাইপের, তাই জন্য এখানে কোটেশনে ব্যবহার করতে হবে। সেমিকোলন দিলাম, এন্টার দিলাম। তাহলে দেখো শুধুমাত্র HR ডিপার্টমেন্টে যারা আছে রাজেশ, অঙ্কিতা, শান্তনু, এদের রেকর্ডটাই ডিসপ্লে করছে এতগুলো রেকর্ডের মধ্যে থেকে। বেশ, এবার পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। এখানে বলেছে যে সব কর্মচারীদের অ্যাভারেজ স্যালারি প্রদর্শন করো। আচ্ছা অ্যাভারেজ স্যালারি, অর্থাৎ এখানে যে স্যালারি লেখাগুলো, স্যালারি যেগুলো লেখা আছে এদের অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ হচ্ছে যে যতগুলো সংখ্যা আছে তাদের টোটালটা বার করে এবার অত দিয়ে ভাগ, মানে এখানে 5 জনের রেকর্ড আছে, মানে এদের যে টোটালটা বেরোলো স্যালারি সেটাকে 5 দিয়ে ভাগ করব। তো এখানে আমাদেরকে গুণ ভাগ করার কোনো দরকার নেই, কারণ অ্যাভারেজের একটা ফাংশন আছেই, সেই ফাংশনটাকেই ব্যবহার করব। তো দেখে নেওয়া যাক কিভাবে এটা হবে।
আমি চলে এসেছি এসকিউএল এর কোড উইন্ডোতে, যেখানে আমি এবার অ্যাভারেজটা দেখে নেব। আচ্ছা, তো এখানে ডেটা ডিসপ্লে করতে চাইছি, অর্থাৎ সিলেক্ট কমেন্ট বা ক্লজটা ইউজ হবে। সিলেক্ট কি দেখতে চাইছি? অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজটা দেখার জন্য আমাকে একটা ফাংশন ইউজ করতে হবে যার নাম হচ্ছে এভিজি, নিয়ে ব্র্যাকেটের মধ্যে কার অ্যাভারেজ বার করতে চাইছি। এখানে দেখো স্যালারি ফিল্ডে যে ডেটাগুলো আছে তাদের অ্যাভারেজ বার করতে চাইছি। তাহলে এখানে আমি লিখব যে ফিল্ড নেমটা, এবার ফ্রম কোন টেবিলটা? এমপ্লয়ি, সেমিকোলন, এন্টার দিলাম। তা দেখো অ্যাভারেজটা দেখিয়ে দিল। এবার পরবর্তী প্রশ্নতে আর একটা টেবিল তৈরি করতে বলেছে, প্রোডাক্ট টেবিল তৈরি করো। তো এই প্রোডাক্ট টেবিলের স্ট্রাকচারটা মোটামুটি এরকম ধরনের হবে। যেখানে প্রথমে প্রোডাক্ট আইডি থাকবে, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রাইস, স্টক। আর এই ডেটা টাইপটা দেখো আইডির ক্ষেত্রে নাম্বার নিচ্ছি, প্রোডাক্ট নেমের ক্ষেত্রে ভ্যারকার নিয়েছি, ক্যাটাগরি ভ্যারকার, প্রাইস ইন্ট আর স্টক ইন্ট। তো টেবিলটা তৈরি করা যাক। তো এখানে আগের দুটি টেবিলের মতোই আম, এই টেবিলটি তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ক্রিয়েট টেবিল, এই ক্লজটা। এবার এখানে আমি টেবিলের নামটা দেবো। টেবিলের নাম হচ্ছে প্রোডাক্ট। বেশ, এবার ফিল্ড নেম গুলো দিতে হবে এবং তার সঙ্গে তার ডেটা টাইপ। ফিল্ড নেম প্রথমে আছে PROD_ID, ডেটা টাইপ হচ্ছে ইন্ট, কমা PROD_নেম অর্থাৎ প্রোডাক্ট নেম, ডেটা টাইপ হচ্ছে varchar এবং এর সাইজ হচ্ছে 20। আচ্ছা, কমা দিলাম। তারপরে হচ্ছে ক্যাটাগরি, এর ডেটা টাইপ হচ্ছে varchar 15, কমা দিয়ে প্রাইস, প্রাইসের মধ্যে নাম্বার থাকবে, ইন্ট নিলাম। এরপরে স্টক, ডেটা টাইপ ইন্ট, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, এন্টার। তাহলে কোনো এরর মেসেজ দেয়নি, কোয়ারি ওকে বলেছে, তাহলে সব ঠিকঠাক আছে। আচ্ছা, একবার দেখে নিই। তো টেবিলের স্ট্রাকচার দেখার জন্য ডেসক্রাইব কমেন্টটা ইউজ করতে হবে। ডেসক্রাইব নিয়ে টেবিলের নাম প্রোডাক্ট, সেমিকোলন, এন্টার। তাই দেখো আমার টেবিলটা ঠিকঠাক তৈরি হয়ে গিয়েছে। এরপরে এবার পরের প্রশ্নতে যাওয়া যাক। এবার বলেছে যে প্রোডাক্ট টেবিলে অন্তত 5টি রেকর্ড ইনসার্ট করো। তো কয়েকটা রেকর্ড আমি তৈরি করে রেখেছি, এগুলোকে ইনসার্ট করব। তাহলে রেকর্ড অ্যাড করার জন্য যে কোয়ারিটা ইউজ হবে, ইনসার্ট ইনটু, আচ্ছা টেবিলের নাম দিতে হবে প্রোডাক্ট, তারপরে কোন ভ্যালুগুলো দিতে চাইছি, স্টোর করতে চাইছি, সেটা ভ্যালুজ ক্লজের পর লিখতে হবে। আচ্ছা, প্রোডাক্ট আইডিটা হচ্ছে ইন্টিজার টাইপের, তাই জন্য এটা নাম্বার লিখলাম এবং ডাবল কোটেশন ছাড়া লিখলাম, এই সিঙ্গেল কোটেশন ছাড়া লিখলাম, কমা প্রোডাক্ট নেম এটা যে ভ্যারক্যার টাইপের, তাই ডাবল সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে, মনিটর। আচ্ছা, তারপরে আছে ক্যাটাগরি, ক্যাটাগরিটাও ভ্যারক্যার টাইপের, তাই এটা আমি কোটেশনের মধ্যে রাখছি, ইলেকট্রনিক্স, কমা। আচ্ছা, তারপরে আছে প্রাইসটা ইন্টিজার টাইপের, তাই জন্য এটা কোটেশনের ছাড়া থাকবে, প্রাইস লিখলাম 5000, কমা। আচ্ছা, তারপরে আছে স্টকটা হচ্ছে ইন্টিজার টাইপের, কোটেশন ছাড়াই লিখতে হবে, তাহলে স্টক লিখলাম 10, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, এন্টার।
তাহলে দেখো পরের রেকর্ডটা ইনসার্ট হয়ে গেল। এবার দেখে নেওয়া যাক টেবিলটা। টেবিল দেখার জন্য সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম প্রোডাক্ট। তাহলে দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে এই টেবিলের মধ্যে, প্রোডাক্ট টেবিলের মধ্যে একটাই রেকর্ড আছে। বাকি রেকর্ডগুলোকে ইনসার্ট করে নেব। আমি এইটুকু অংশ স্কিপ করছি। আচ্ছা, তো সব রেকর্ডগুলো আমি ইনসার্ট করে নিয়েছি, একবার দেখে নিই। সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম প্রোডাক্ট, সেমিকোলন দিলাম, এন্টার দিলাম। তাহলে দেখো সব রেকর্ডগুলো ঠিকঠাক স্টোর হয়েছে। এবার পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। তো এখানে দেওয়া আছে যে যে সমস্ত পণ্যের প্রাইস 1000 টাকার বেশি সেগুলি প্রদর্শন করো। আচ্ছা, তো কোয়েরি করা যাক। 1000 টাকার বেশি মোটামুটি এই দুটো প্রোডাক্ট আছে, একটা হচ্ছে মনিটর আর একটা শাড়ি। তাহলে কোডে যাওয়া যাক। তাহলে তথ্য ডিসপ্লে করতে চাইছি, অর্থাৎ সিলেক্ট কোয়েরি ব্যবহার করতে হবে। সিলেক্ট ক্লজ, সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিলটা থেকে? প্রোডাক্ট টেবিল থেকে। আচ্ছা, এবার কি ডিসপ্লে করতে চাইছি? যে প্রাইস প্রোডাক্ট where price greater than 1000, যদি প্রাইসটা 1000-এর বেশি হয়ে থাকে। বেশ, এবার সেমিকোলন দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখো শুধুমাত্র মনিটর এবং শাড়ি এই দুটোই এরকম প্রোডাক্ট যাদের প্রাইস হচ্ছে 1000 থেকে বেশি। বেশ, এবার পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। তো এখানে বলেছে যে প্রতিটি ক্যাটাগরির জন্য মোট কতগুলি পণ্য আছে তা গ্রুপ বাই ব্যবহার করে প্রদর্শন করো। অর্থাৎ এইখানে যে রেকর্ডটা দেওয়া আছে এখানে ক্যাটাগরি অনুযায়ী আমাকে রেকর্ড দেখাতে হবে। কিরকম ভাবে? এরকম যে ক্যাটাগরি ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স টোটাল দেখো 25টা আইটেম আছে স্টকে। তো তারপরে ক্লথ আছে 25টা, এই ইলেকট্রনিক্সটা আছে 10 10 করে 25টা, আর ক্লথ ক্লথ 35টা আছে। তো 35 দেখাবে, এখানে ভুল লেখা আছে। তো দেখে নেওয়া যাক কি কোয়েরির মাধ্যমে এটা আমি করতে পারি। আচ্ছা, তাহলে তথ্য ডিসপ্লে করতে চাইছি, তাহলে লিখবো সিলেক্ট। আচ্ছা, এবার আমি গোটা টেবিলটাকে দেখাবো না। তো প্রথমে তো দেখাবো যে ক্যাটাগরি। আচ্ছা, তো ক্যাটাগরি লিখলাম কমা দিয়ে। এবার ওই ক্যাটাগরির কতগুলো আইটেম স্টকে আছে, টোটাল কতগুলো আইটেম স্টকে আছে সেটা দেখাবো। টোটালটা বার করার জন্য এখানে যেটা একটা ফাংশন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সাম। সাম ফাংশন ব্যবহার করছি। এবার সামের মধ্যে, এই ফাংশনের মধ্যে যে কোন ফিল্টার ডেটাকে ইউজ করতে চাই সেটা আমাকে বলে দিতে হবে। তো এখানে স্টক স্টক ফিল্ডটাকে ব্যবহার করতে চাইছি। স্টক লিখলাম। আচ্ছা, তাহলে আমি ক্যাটাগরি এবং যে স্টকের যে যোগফল সেটা দেখব। আচ্ছা, এবার যেটা করতে হবে গ্রুপ করতে হবে। প্রশ্নতেই দেওয়া ছিল গ্রুপ বাই ব্যবহার করতে হবে। তো গ্রুপ বাই মানে এটা আমি গ্রুপ করতে চাইছি রেকর্ডগুলোকে। এবার গ্রুপটা কি হিসাবে হবে সেই টা আমাকে বলে দিতে হবে। তো গ্রুপ বাই এখানে ক্যাটাগরি ওয়াইজ গ্রুপ হতে হবে। যেরকম প্রশ্ন দেওয়া আছে সেই কাজটাই করছি। তো ক্যাটাগরি ওয়াইজই গ্রুপ করতে বলা হয়েছে, তো সেটাই করছি, গ্রুপ বাই ক্যাটাগরি। এবার সেমিকোলন দিলাম, এন্টার দিলাম। আচ্ছা, তো এখানে কিছু একটা এরর দেখাচ্ছে, স্পেলিং মিস্টেক হয়েছে মনে হচ্ছে। ক্যাটাগরি স্পেলিং দেওয়া আছে CATEGORY, এন্টার দিলাম।
আচ্ছা, তো একটা বড় সড়ো ভুল হয়ে গেছে। এখানে টেবিলের নামটা দিইনি। আচ্ছা, তো একবার লিখছি, সিলেক্ট ক্যাটাগরি সাম স্টক ফ্রম, টেবিলের নাম হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, তারপরে গ্রুপ বাই CATEGORY ক্যাটাগরি। আচ্ছা, এন্টার দিলাম। তাই দেখো দেখিয়ে দিল। তাই ইলেকট্রনিক্স টোটাল 25টা স্টকে আছে, আর ক্লথ টোটাল 35টা স্টকে আছে। তাহলে এই হয়ে গেল, সমস্ত প্রশ্নর উত্তর দেওয়া হলো। তো আশা করি সবগুলোই বুঝতে পারলে। কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক।